পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মিস্টার হোম মিনিস্টার তিনি বলছেন যে বাংলাদেশের সংসদ নাকি সার্বভৌম। এটি একটি ভুল তথ্য। বাংলাদেশের সংসদ সার্বভৌম সংসদ নয়। একমাত্র বাংলাদেশে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। সবচাইতে বড় প্রশ্ন হলো যে সারা দুনিয়াতে যে কয়টা পদ্ধতিতে মানুষ তাদের মতামত প্রকাশ করে তার মধ্যে একটা হলো গণভোট। গণভোট ছাড়াও মতামত প্রকাশের আরো বিভিন্ন মাধ্যম আছে। গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব এটাও একটা মাধ্যম, নির্বাচন একটা মাধ্যম, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি একটা মাধ্যম, সরাসরি ভোট দেওয়া এটা আরেকটা মাধ্যম। একসময় আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল ফরম্যাট অফ গভর্নমেন্ট ছিল, যখন সরাসরি প্রেসিডেন্টকে ভোট দেওয়া হতো। আমরা এখান থেকে চেঞ্জ করে পার্লামেন্টারি ফরম্যাটে গেলাম। পার্লামেন্টারি ফরম্যাটে আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির পার্ট হিসেবে প্রতিনিধিদেরকে ভোট দেই। প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে আরেকজন প্রধানমন্ত্রী বানান। দুনিয়ার ইতিহাসে যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে কিংবা বিপ্লব হয়েছে, ওই সমস্ত জায়গায় পরবর্তীতে আমূল পরিবর্তনের সূচনা হয়েছে। রিসেন্টলি যে সমস্ত জায়গায় জনগণ তার মত প্রকাশ করেছেন, সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করেছেন। ইলেকশন সিস্টেমেটিক ওয়েতে মত প্রকাশ করে, কিন্তু গণ অভ্যুত্থানে সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করে, বিপ্লবে সিস্টেমের বাইরে গিয়ে মত প্রকাশ করে। এগুলো মিশরে করেছেন, এগুলো ফ্রান্সে করেছেন, এগুলো আমাদের আশেপাশের দেশগুলোতেও করেছেন। শ্রীলঙ্কাতে হয়েছে, নেপালে হয়েছে, ভিন্ন কায়দায় ভিন্নভাবে মত প্রকাশ করেছে। এখন প্রশ্ন, এই গণভোটের লেজিটিমেসি কি? গণভোটের রুটটা কোথায়? আমাদের দেশের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, এখনকার সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হলো জনগণ। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। তাহলে এই সংবিধানটা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ। আর রাষ্ট্রটা কি? রাষ্ট্রটা হলো বাংলাদেশ একটি একক, স্বাধীন এবং সার্বভৌম প্রজাতন্ত্র। দেখবেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মিস্টার হোম মিনিস্টার তিনি বলছেন যে বাংলাদেশের সংসদ নাকি সার্বভৌম। এটি একটি ভুল তথ্য। বাংলাদেশের সংসদ সার্বভৌম সংসদ নয়। একমাত্র বাংলাদেশে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। তাহলে সংসদ সার্বভৌম নয় কেন? কারণ আর্টিকেল 65-এ বলা আছে, সংবিধানের 65-এ বলা আছে পার্লামেন্ট কি করবে, কোন কাজটা করতে পারবে। বলা হচ্ছে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে। সংবিধানের বিধানাবলী সাপেক্ষে হতে হবে। এমন কোন কাজ পার্লামেন্ট যদি করেন যা সংবিধানের বাইরে, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটাকে অসাংবিধানিক ঘোষণা করে দিবে। অতীতে 8ম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 7ম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 13তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 16তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে, 15তম সংশোধনী অসাংবিধানিক হয়েছে। এগুলো তো পার্লামেন্টেই পাশ হয়েছিল। তাহলে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলল যে, এর অর্থ হলো এটা পার্লামেন্টে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন না। বাংলাদেশের পার্লামেন্ট সভারিন না। বাংলাদেশের পার্লামেন্ট যে সভারিন না, বাংলাদেশের সুপ্রিম কোর্ট এটা বলছেন। দেখেন আমি পড়ে শোনাই 16 সংশোধনী রায়ের অংশ। Only the people are sovereign and only the constitution is supreme. All other institutions are merely the institutions or agencies to fulfill the greatest purposes enunciated in the constitution.
সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে শুধুমাত্র জনগণই সার্বভৌম, আর সংবিধানই সুপ্রিম। আর পার্লামেন্ট বলি, সরকার বলি, বিচার বিভাগ বলি, এগুলো সব হলো সংবিধানের অধীনে আলাদা আলাদা অঙ্গ, এগুলো সুপ্রিম না। এটা একটা আরেকটাকে চেক দেয়। পার্লামেন্ট যদি বেআইনি কাজ করে সুপ্রিম কোর্ট চেক দেয়, সুপ্রিম কোর্ট যদি এমন কোনো কাজ করতে পারবে না যা পার্লামেন্টের উপর বাধ্যকর, ডাইরেকশন দিতে পারবে না। আবার সরকার যদি এমন কোনো বেআইনি কাজ করে সুপ্রিম কোর্টে গেলে স্টে হয়ে যায়। তাহলে সুপ্রিম কোর্ট, সরকার, পার্লামেন্ট, তিনটার একটা ট্রায়াঙ্গেল মিলে রাষ্ট্র। এই রাষ্ট্রের ভিতরে তিনটার একটাও সভারিন না, একটাও সার্বভৌম না। সার্বভৌম হলো এস পার আর্টিকেল 7 এবং বাংলাদেশের সংবিধানের 1 নম্বর অনুচ্ছেদ বলে শুধুমাত্র সার্বভৌম হলো জনগণ। এখন পরবর্তী প্রশ্ন, গণভোট হলো জনগণের এইরকমই ইচ্ছার ডাইরেক্ট বহিঃপ্রকাশের নাম হইল গণভোট। আচ্ছা, বাংলাদেশে কি গণভোট ছিল? ছিল না। 72 সালের সংবিধানে কোনো গণভোট ছিল না। গণভোট আসলো কখন? প্রথম গণভোট আনলেন সেকেন্ড প্রোক্লেমেশন অর্ডার, 5th অ্যামেন্ডমেন্ট অর্ডার অফ 1978। বাংলাদেশ সংবিধানের গণভোটের বিধান প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ করেন, এটা 1978 সালে। 15th অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড প্রোক্লেমেশন, 15th অ্যামেন্ডমেন্ট অর্ডার 1978। এটা দিয়ে বললেন বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ 8, অনুচ্ছেদ 48, অনুচ্ছেদ 56 এবং অনুচ্ছেদ 142, এগুলো যদি সংশোধন করতে হয় তাহলে 142-এর অধীনে গণভোট ছাড়া সংশোধন করা যাবে না। এটা যোগ করলেন 1978। কিন্তু ইন্টারেস্টিং, বাংলাদেশের প্রথম গণভোট হয়েছে 1977। সংবিধানে আসার আগে 30 মে 1977 বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়। এই গণভোটের প্রশ্ন কি ছিল? আমি এবার প্রশ্নে ঢুকছি। আমাদের বন্ধুরা বলছেন আমাদের এখনকার গণভোটের প্রশ্নটা নাকি স্পষ্ট না, এই জন্য জনগণ না বুঝে ভোট দিয়ে দিয়েছে। এইটার উত্তরটা দেখেন। এই প্রথম গণভোটের বিধান কি ছিল এবং প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা আমি পড়ছি। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তার অনুসৃত নীতি কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? তো নীতি কি? কয়টা নীতি? আপনারা কেউ, আমরা কেউ বলতে পারবো যে এই কয়টা নীতি? কেউ বলছেন 19 দফা। জনগণ 19 দফা জানে? এই প্রশ্নটা কি সুস্পষ্ট হইল না অস্পষ্ট হইল? আপনারা, আমি আবার পড়ি, আপনারা বুঝেন। এগুলো ক্যালকুলেশন, একেবারে ম্যাথমেটিক্সের মতো ক্যালকুলেশন, এগুলো গরম বক্তৃতার ক্যালকুলেশন না। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি, দেখেন তো দিকে অনুসৃত নীতি কতগুলা। ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? কর্মপন্থা কয়টা? অনুসৃত নীতি কয়টা? এই প্রশ্নের কিন্তু উত্তর খুঁজে পাওয়া বড়ই কঠিন। প্রথম গণভোট গেল। দ্বিতীয় গণভোট বাংলাদেশের ইতিহাসে 21 মার্চ 1985 এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন। উনি এসে আরেকটা গণভোটের আয়োজন করলেন। এই গণভোটটা কি? এই গণভোটের প্রশ্ন আমি পড়ছি। 1985 সালের গণভোটের প্রশ্ন দেখেন। আপনি কি রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন এবং আপনি কি চান যে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত তিনি এই প্রশাসন চালিয়ে যান? তাহলে প্রথম প্রশ্নটা কি? রাষ্ট্রপতি এরশাদের নীতি সমর্থন করেন? তো রাষ্ট্রপতির এরশাদের নীতি তো বহু কিছু, সবটাকেই সমাধান করেন কিনা এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করা হচ্ছে। তৃতীয় গণভোট 15 সেপ্টেম্বর 1991 সালে বেগম খালেদা জিয়ার আমলে। প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে সংসদীয় ফর্ম, পার্লামেন্টারি ফর্মে আসার সময় আরেকটা গণভোট হয়। সেখানে প্রশ্ন কি? সেখানে প্রশ্ন হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল 1991 রাষ্ট্রপতির কি সম্মতি দেওয়া উচিত কি না? তো দ্বাদশ সংশোধনী বিলে কি আছে? দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বাংলাদেশের সাধারণ জনগণ জানে? এটা জানা সম্ভব? আমাদের মতো উকিল মুক্তার রাজনৈতিক দলের লোকেরা না জানা সম্ভব?
বাকি তেতুলিয়া টেকনাফে কোথায় কোন গ্রামের মহিলা সে কি জানে দ্বাদশ সংশোধনী বিলে কি আছে বা কি নাই? তাহলে প্রথম গণভোটের প্রশ্নটা ভ্যাগ, দ্বিতীয় গণভোটের প্রশ্নটা আরো ভ্যাগ, তৃতীয় গণভোটের প্রশ্নটা আরো স্পষ্ট, চতুর্থ গণভোট হলো যা আমরা করলাম। এইটার প্রশ্নটা দেখেন, এটার প্রশ্নটা কি? এটার প্রশ্নটা হলো, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 25 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্ন বর্ণিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এক, নির্বাচনকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার হবে। আপনি কি এর সাথে একমত? changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।